তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা তোমরা পোস্ট করেছো সেটা হচ্ছে ই নটের ভ্যালু। ফার্স্ট কোশ্চেনটা আমি যেটা দেখতে পাচ্ছি, ই নট m2 প্লাস থেকে m, ই নট যদি ওখান থেকে দেখতে অসুবিধা অবশ্যই জানাবেন। ই নট m2 প্লাস থেকে m, এটা কার জন্য করা হচ্ছে? কপারের জন্য করা হচ্ছে, মানে ডাইরেক্ট বলতেই পারি আমরা এটা ই নট cu2 প্লাস থেকে cu, এর ভ্যালুটা পজিটিভ 0.34 ভোল্ট। বাকি যতগুলো মেটাল আছে ট্রানজিশন ব্লক মানে ডি ব্লক এলিমেন্ট, ট্রানজিশন এলিমেন্ট, সেখানে এই ভ্যালুটা নেগেটিভ, কিন্তু কপারের ক্ষেত্রে এই ভ্যালুটা পজিটিভ কেন? তোমরা ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার পড়েছো, ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারে কি বলে যে ই নটের যে ভ্যালু আছে না, এটাকে বলে রিডাকশন পোটেনশিয়াল, রিডাকশন পোটেনশিয়াল বলা হয়। রিডাকশন পোটেনশিয়াল অবশ্যই এটা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ই নটের ভ্যালু, এর ভ্যালু পজিটিভ কথাটার মানে কি ডেল্টা জি নট which is equal to minus nf e নট, তাহলে মাইনাস অফ এটা নেগেটিভ বলছো, তাহলে ওভারঅল অ্যানসার কত আসবে? সরি মাইনাস, আর এটা বলছো তোমরা পজিটিভ, ই নটের ভ্যালু পজিটিভ, তাহলে ওভারঅল ভ্যালু আসবে নেগেটিভ। আর ডেল্টা জি নটের ভ্যালু যদি নেগেটিভ হয় তারপরে রিঅ্যাকশন কি হয়? স্পন্টেনিয়াস হয়। তার মানে হ্যাঁ অ্যাডমিট করো, যাকে যাকে অ্যাডমিট করতে বলছো অ্যাডমিট করে নাও, তোমার উপর দায়িত্ব। তো আমি কি বলছি, ই নটের ভ্যালু পজিটিভ বলেছে মানে ডেল্টা জি নটের ভ্যালু নেগেটিভ, ইট মিন্স রিঅ্যাকশন ইজ স্পন্টেনিয়াস। কোন রিঅ্যাকশন স্পন্টেনিয়াস? রিডাকশন প্রসেস স্পন্টেনিয়াস। কেন? এই যে প্রসেসটা এটা লেখাই আছে রিডাকশন, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। তার মানে পোটেনশিয়াল কথাটা মানে কি? ওর যে ইচ্ছে বা টেন্ডেন্সি ওই কাজটা করা, সেইখানেই সেটাই হচ্ছে পোটেনশিয়াল। পোটেনশিয়াল মানে হচ্ছে ওই কাজটা করার ইচ্ছা, মানে রিডিউসড হওয়ার ইচ্ছা। রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু পজিটিভ মিন্স রিডিউসড হওয়ার ইচ্ছে খুব বেশি। রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু নেগেটিভ মানে রিডিউসড হওয়ার ইচ্ছে নেই। এখানে রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু পজিটিভ, তার মানে রিডিউসড হওয়ার ইচ্ছে খুব বেশি, তার মানে রিডাকশন প্রসেসটা খুব ভালো মতো স্পন্টেনিয়াসলি হতে চায়, যেটা আমরা ডেল্টা জি নট দিয়েও বুঝতে পারছি। ডেল্টা জি নট নেগেটিভ মানেও এটা খুব ভালোভাবে রিডিউসড হতে চায়, স্পন্টেনিয়াস। ইট মিন্স cu2 প্লাস ইজিলি cu তে চলে যাবে কিভাবে? দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে। তাহলে আমাকে এটা প্রুভ করতে লাগবে সামহাউ কোনো থিওরি দিয়ে যে কেন কপার টু কপারে চলে আসছে। সেটার জন্য আমি ইলেকট্রনিক কনফিগারেশনকে হেল্প হিসেবে নেব। ইলেকট্রনিক কনফিগারেশন যদি সিউ করি তাহলে সেটা কত আসবে? আর্গনের পর তোমরা খুব ভালো মতো জানো 3d10 4s1। আর যদি কপার টু প্লাসের জন্য রিডাকশন পোটেনশিয়াল তোমরা বার করো, সরি ইলেকট্রনিক কনফিগারেশন বার করো, তাহলে কত আসবে? আর্গনের পর 3d9। এবার এর অরবিটাল গুলো আমরা ড্র করি 3d9। আর যেটা কপার নরমাল কপার ছিল 0 স্টেটে, সেখানে যদি করো তাহলে আসছে 3d10 1 2 3 4 5, এটা থাকছে সাথে এটা থাকছে। এবার এখানে ইলেকট্রন গুলোকে আমরা বসাই 1 2 3 4 5 6 7 8 9 10 এটা, আর এখানে কত ইলেকট্রন আছে? 9 1 2 3 4 5 6 7 8 9, এটা নেই। কি মনে হচ্ছে কোনটা বেশি স্টেবল? লেফট হ্যান্ড সাইডে কপার টু প্লাস না রাইট হ্যান্ড সাইডে কপার? কোনটার ইলেকট্রনিক কনফিগারেশন সবচেয়ে বেশি স্টেবল মনে হচ্ছে? এটা ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশন, তাই তো? এটাকে কি বলা হয়? ফুলফিলড ইলেকট্রনিক কনফিগারেশন, ফুলফিলড ডি অরবিটাল বলা হয় এটাকে, ফুলফিলড ডি অরবিটাল। ফুলফিলড ডি অরবিটাল অ্যাকর্ডিং টু হুমস রুল অনেক বেশি স্টেবল হয়, অ্যাকর্ডিং টু হুমস রুল অনেক বেশি স্টেবল হয়। হুমস রুল কেন স্টেবল হয়? কারণ এরা এক্সচেঞ্জ এনার্জি রিলিজ করে। কেন? প্রত্যেকটা অরবিটালের এনার্জি সেম, আর এই ইলেকট্রনগুলোকে দেখতে সেম। তাহলে এখান থেকে কোনো একটা ইলেকট্রন যদি এখানে এক্সচেঞ্জ করে বা এখানে এক্সচেঞ্জ করে কিংবা এখানে এক্সচেঞ্জ করে কিংবা এখানে এক্সচেঞ্জ করে, আমরা তাদেরকে দেখে চিনতে পারবো না, আউটসাইড থেকে তাদেরকে দেখে বোঝা যাবে না যে তারা এক্সচেঞ্জ করেছে। তাই ওরা এক্সচেঞ্জ করে নিলেও এইখানে ম্যাগনেটিক মোমেন্টের খুব বেশি চেঞ্জ কিছুই হবে না, কোনো চেঞ্জ হবে না। তাই এরা এক্সচেঞ্জ করে, আর এক্সচেঞ্জ করা মানে কোনো ধরনের কাজ করা। এই কাজ করতে গিয়ে তাদের এনার্জি লুজ হয়। এই যে এনার্জিটা ওরা লুজ করে দিল, এক্সচেঞ্জ এনার্জি, এক্সচেঞ্জ এনার্জি তারা লুজ করলো, এখান থেকে এক্সচেঞ্জ এনার্জি তারা বাইরে বার করে দিল, তারপরে সিস্টেম অনেক বেশি স্টেবল হলো। দ্যাটস ওয়াই কপার ইজ মোর স্টেবল। ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে দেখলে কপার ইজ মোর স্টেবল দ্যান cu2+। তাহলে কপার which is more stable than
Cu2 plus, that's why Cu easily reduced হয়ে কপারে চলে যেতে চায়। এবার যেহেতু ওরা খুব স্পন্টেনিয়াসলি Cu2 plus কপারে চলে যেতে চায়, তাই জন্য আমরা দেখি এর যে রিডাকশন পটেনশিয়ালের ভ্যালু এটা অনেক বেশি পজিটিভ, ঠিক আছে। আর এখান থেকে যে এক্সচেঞ্জ এনার্জির কথা বললাম আমরা, সেখানে এই ইলেকট্রনটা এই চারটে জায়গায় যেতে পারে, একই রকম ভাবে এই ইলেকট্রনটা এই আরো তিনটে জায়গায় যেতে পারে, এই ইলেকট্রনটা আরো দুটো জায়গায় যেতে পারে এক্সচেঞ্জ এনার্জি করে। তাহলে অনেকগুলো এক্সচেঞ্জ এনার্জি আমরা পাচ্ছি। এই ইলেকট্রনটা আরো দুটো জায়গায় এক্সচেঞ্জ করতে পারে এবং এই আরেক জায়গায় এক্সচেঞ্জ করতে পারে। তারপরে টোটাল কতগুলো এক্সচেঞ্জ হতে পারে, এখানে কতগুলো এক্সচেঞ্জ হতে পারে, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4, হ্যাঁ টোটাল 10। একটা ইলেকট্রনের জন্য 10টা, বাট রয়েছে কটা, দুটো করে ইলেকট্রন, তাহলে 20 বার। তাহলে 20 খানা এক্সচেঞ্জ এনার্জি, 20 বার এক্সচেঞ্জ হতে পারে এদের এক্সচেঞ্জ, ইলেকট্রন এক্সচেঞ্জ 20 বার পসিবল। তাহলে 20 টাইমস, এটাকে একটু এইভাবে করে নিচ্ছি দেখো, তাহলে 20 টাইমস এক্সচেঞ্জ হতে পারে। এতবার ওরা এক্সচেঞ্জ এনার্জি লুজ করবে, যত লুজ করবে তত স্টেবল হয়ে যাবে। তাই আমরা বলছি কপার, যেটা রাইট হ্যান্ড সাইডে আছে, মোর স্টেবল দ্যান Cu2 প্লাস। তাহলে কপার যখন Cu2 প্লাস এর থেকে মোর স্টেবল, Cu2 প্লাস ইজিলি রিডিউসড হয়ে দুটো ইলেকট্রন নিয়ে কপারে হয়ে যেতে চাইবে, তাই ওর ই নটের ভ্যালু অনেক বেশি পজিটিভ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আসবেই এক্সামে, এটা আসবেই, ধরে রাখো, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন আজকে সকালেও ক্লাস দেওয়া হচ্ছে, সেখানেও দেখেছো, ওখানে এই ধরনের কোশ্চেন রয়েছে, ঠিক আছে। কোশ্চেনটা খুবই ভালো লেগেছে আমার, এই কোশ্চেনটা খুব আসে। নেক্সট 10 নম্বরে তোমরা একটা কোশ্চেন দিয়েছো, অ্যাজ এ রিজন ফর দ্য ফলোইং কপার 1 is not known aqueous solution। এইটা অলরেডি ক্লাস অলরেডি দেওয়া আছে, তোমাদেরকে একটু পরেই তার সেই ক্লাসটির লিঙ্কটা আমি পাঠিয়ে দেবো। ওখানে ডিটেলসে 20-25 মিনিট ধরে একটা এক্সপ্লেন করা হয়েছে কেন কপার +1 যেটা আছে সেটা অ্যাকোয়াস সলিউশনে স্টেবল না, কপার +2টা অ্যাকোয়াস সলিউশনে স্টেবল। এটা কেন অ্যাকোয়াস সলিউশনে, কেন, যদিও তোমরা এখানে দেখেছো কপার 2+ আনস্টেবল ইলেকট্রনিক্যালি, বাট অ্যাকোয়াস সলিউশনে দিয়ে দিলেও কেন স্টেবল হয়ে যায়, এই ব্যাপারটা আমরা 20-25 মিনিট ধরে ডিসকাস করেছি, সেই লিঙ্কটা একটু পরে তোমরা পেয়ে যাবে। নেক্সট, দ্য এনথালপি অফ অ্যাটমাইজেশন ইজ লোয়েস্ট ফর জিঙ্ক ইন দ্য ফার্স্ট সিরিজ অফ দ্য ট্রানজিশন এলিমেন্ট। ট্রানজিশন এলিমেন্টের ফার্স্ট সিরিজ ভালো করে বোঝো, 3D সিরিজের প্রথম মেম্বার জিঙ্ক, সরি 3D সিরিজের একটা মেম্বার আছে জিঙ্ক, যেখানে তার অ্যাটমাইজেশন এনথালপি সবচেয়ে কম। আগে ভালো করে জেনে নাও যে জিঙ্ক কিন্তু কোনো ট্রানজিশন এলিমেন্টই না, জিঙ্ক কোনো ট্রানজিশন এলিমেন্টই না। এর আগে যে দুটো ক্লাস পোস্ট করা হয়েছে ডি ব্লকের অ্যাপে দেখতে পাবে, সেখানে দুটো ক্লাসেই জিঙ্ক নিয়ে আলোচনা করা হয়েছে, দুবার বলা হয়েছে এই কথাটা, তাই এখানে আমি আর ডিটেলসে বলছি না। জিঙ্কের কাছে 3D অরবিটাল ফুলফিল থাকে, তাই ওখানে ট্রানজিশন হতে পারে না, ডিডি ট্রানজিশন হতে পারে না, ইলেকট্রন ডি থেকে ডিতে ট্রানজিশন করতে পারে না। কেন করতে পারে না? কারণ যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখো, Zn দেখো বা Zn2+ দেখো, এটা পুরো ভর্তি, পুরো ভর্তি। তাহলে T2G লেভেল, EG লেভেল দুটোই পুরো ভর্তি। তাহলে T2G থেকে EG লেভেলে কোনো ইলেকট্রন ট্রানজিশনই হবে না। এখান থেকে এই ধরনের ইলেকট্রন ট্রানজিশন ইজ নট পসিবল, রেড সাইন, ইটস নট পসিবল। তাই জন্য এটাকে ট্রানজিশন এলিমেন্ট বলা হবে না, ট্রানজিশন এলিমেন্ট হিসাবে তাদের ডাকা হবে না। এতে সুবিধাটা কি হচ্ছে, জিঙ্ক কি করে, জিঙ্কের সব ইলেকট্রনগুলো পেয়ার হয়, তাই অন্য কোনো জিঙ্কের সাথে ও মেটাল মেটাল বন্ড করতে পারে না। ডিটেলসে বলা আছে আগের ভিডিওতে, আগের ক্লাসগুলো দেখবে। তাই জন্য জিঙ্ক ট্রানজিশন এলিমেন্ট না একদিক থেকে, আরেক দিক থেকে এর কাছে মেটাল মেটাল বন্ড অত স্ট্রং না। কেন? এর কাছে আনপেয়ার্ড ইলেকট্রনই নেই, সব ইলেকট্রন পেয়ার করা আছে। আনপেয়ার থাকলেই তো মেটাল মেটাল বন্ড করবে। তো এইটাও রয়েছে, ভালো করে প্রথম দুটো ক্লাস দেখবে। নেক্সট ক্লাস, নেক্সট কোশ্চেনটা আবার কমন, কপারের যে কোশ্চেনটা ফার্স্টে করলাম। ট্রানজিশন মেটালস দেয়ার কম্পাউন্ড ক্যাটালাইটিক প্রপার্টিজ শো করে, যেটা ভালো। যদি এই ধরনের কোশ্চেন আমরা ডিসকাস করেছি, কোশ্চেনটা হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট কেন ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি শো করে। ট্রানজিশন এলিমেন্টস শোজ ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি। কি করে? যারা ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি কারা শো করতে পারবে? যারা রিয়াকশনটা করবে, করে আবার অরিজিনালি ওখান থেকে আবার বেরিয়েও আসতে পারবে, তারাই তো ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট কারা হয়? যারা রিয়াকশনে থাকে বাট রিয়াকশন থেকে আবার অ্যাজ ইট ইজ বাইরে বেরিয়ে আসে। হ্যাঁ, ওর চেঞ্জ হয় না, খুব একটা স্টেটের কোনো চেঞ্জ হয় না, অ্যাজ ইট ইজ বাইরে বেরিয়ে আসে। রিয়াকশনে পার্টিসিপেট, মানে তাই জন্য যেহেতু বেরিয়ে আসে তাই বলা হয় রিয়াকশনে পার্টিসিপেট করে না, মানে রিয়াকশনে রিয়াক্টেন্ট মলিকুলের সাথে জুড়ে যায় না, অ্যাটাচড হয়ে যায় না, ও কাজ করে আবার ঠিক তার মতো বেরিয়ে আসে। কি করে বেরিয়ে আসতে পারে? দেখো,
ট্রানজিশন এলিমেন্ট যারা আছে ধরে নিচ্ছে, আমি কোনো ম্যাঙ্গানিজ ধরে নিচ্ছি, ভ্যানাডিয়াম ধরে নিচ্ছি, এরা সব ক্যাটালিস্ট হিসেবে অ্যাক্ট করে। হ্যাঁ, V2O5 ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, KMnO4, হ্যাঁ হ্যাঁ, এরা সব ক্যাটালিস্ট হিসেবে অ্যাক্ট করতে পারে। কেন? এদের না ভেরিয়েবল অক্সিডেশন স্টেট আছে, ভেরিয়েবল অক্সিডেশন স্টেট আছে। মানে এরকম ধরো ম্যাঙ্গানিজ একটা মেটাল বা যে কোনো একটা মেটাল নিয়ে নাও, সে কি করলো, যখন ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে একটা অক্সিডেশন স্টেটে ছিল, N+ অক্সিডেশন স্টেটে ছিল। N+ অক্সিডেশন স্টেটে ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি শো করে আবার যখন বেরিয়ে এলো ও তার নিজের অ্যাক্টিভিটি নিয়ে বেরিয়ে এলো। ধরো ম্যাঙ্গানিজকে আমি দিয়েছি +7 এই, এবার কোনো মেটালকে 7+ স্টেটে আমি ইন্ট্রোডিউস করেছি, সে যখন অ্যাক্টিভিটি শো করছে ক্যাটালাইটিক, ও হয়ে গেল অন্য একটা কিছু, ধরা গেল M4+ হয়ে গেল, কিন্তু যখন বেরিয়ে আসছে তখন আবার M7+ হয়ে বেরিয়ে চলে আসতে পারে। যেরকম ভাবে দিয়েছি সেভাবে বেরিয়ে আসতে পারে, মাঝে আবার 4+ হয়েও তার কাজ করতে পারে। তাহলে একই সাথে ও এতগুলো ভেরিয়েবল অক্সিডেশন স্টেট শো করতে পারে বলে ও সবার কাছে থাকতে পারে ছদ্মবেশে। কিছুক্ষণ এখানে থাকলো, এখানে তার অ্যাক্টিভিটি শো করলো, আবার নিজের মতো বেরিয়ে চলে আসছে। কেন শো করতে পারে? একটাই কারণে, কারণ ভেরিয়েবল অক্সিডেশন স্টেট শো করে। এবার কেন ট্রানজিশন মেটাল এলিমেন্টরা ভেরিয়েবল অক্সিডেশন স্টেট শো করে সেই ক্লাসটাই আমি কালকে দিয়েছি, দেখবে রয়েছে গ্রুপে, পুরো ডিটেলসে 15 মিনিট ধরে আলোচনা করা হয়েছে কেন এটা ভেরিয়েবল অক্সিডেশন স্টেট শো করতে পারে। তাহলে শুধু একটা লাইন ওর সাথে অ্যাটাচ করে দেবে, ট্রানজিশন এলিমেন্টরা ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি শো করে, কারণ ক্যাটালিস্ট কি, ক্যাটালিস্ট তারাই যারা ভেতরে ঢুকে কাজ করবে, তার স্টেট চেঞ্জ করে কাজ করবে, কিন্তু বেরিয়ে আসার সময় তারা আবার তার নিজের স্টেটেই বেরিয়ে চলে আসে। তার মানে কি তারাই এরা ক্যাটালিস্ট হিসেবে কাজ করতে পারে যারা ভেরিয়েবল অক্সিডেশন স্টেট শো করে। যদি তুমি এখানে ক্যালসিয়াম নিয়ে নিতে, ক্যালসিয়াম সারা জীবন 2+ অক্সিডেশন স্টেটই শো করে, তাই ক্যালসিয়াম কোনোদিন ক্যাটালিস্ট হতে পারবে না। সোডিয়াম এও মেটাল কোনোদিন ক্যাটালিস্ট হতে পারবে না, কারণ এরা +1 ছাড়া আর কোনো অক্সিডেশন স্টেট শো করে না। তাহলে ক্যাটালিস্ট কারা হবে? যারা ভেরিয়েবল, অনেকগুলো একসাথে অক্সিডেশন স্টেট শো করে, তাই অনেকগুলো রিঅ্যাকশনে তারা পার্টিসিপেট করবে, কাজ করবে, করে আবার তার নিজের স্টেটেই বেরিয়ে চলে আসবে। এটা শুধু ট্রানজিশনই শো করতে পারে, কারণ এটা ভেরিয়েবল অক্সিডেশন স্টেট শো করে। কেন করে সেই ক্লাস দেখবে, ঠিক ফার্স্ট এবং সেকেন্ড দুটো ভিডিও দেখলেই এটার অ্যান্সার তোমরা পেয়ে যাবে ডিটেলসে। The enthalpies of atomization transition element quite high, এটাও আগের দিন ক্লাসে বলা হয়েছে। এনথালপি অফ অ্যাটমাইজেশন কেন বেশি হয় ট্রানজিশন এলিমেন্টে, ওদেরকে অ্যাটমাইজ করতে, মানে মেটাল ক্লাস্টার থেকে একটা অ্যাটম বের করতে কেন বেশি এনার্জি লাগে? আমি এক লাইনে বলছি, কারণ এদের কাছে অনেক বেশি আনপেয়ার নাম্বার অফ ইলেকট্রনস থাকে। এই যে ম্যাঙ্গানিজ আমরা ড্র করলাম, ম্যাঙ্গানিজ বা ক্রোমিয়াম যাই করো, ক্রোমিয়াম যদি করো দেখবে আর্গনের পরে ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 3d5 4s1। ম্যাঙ্গানিজ যদি করো তাহলে আর্গনের পর কনফিগারেশন হচ্ছে 3d5 4s2। তাহলে এদের যদি আমি অরবিটাল ডায়াগ্রামগুলো, মানে অরবিটালি যদি ড্র করি, তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন কটা আসছে 3d-তে, এর কটা আসছে আনপেয়ার্ড ইলেকট্রন দেখবে, এখানে আনপেয়ার্ড ইলেকট্রন আসছে 1 2 3 4 5, 4s টা তো 2ই আছে, এখানে আনপেয়ার্ড ইলেকট্রন 1 2 3 4 5 6। তাহলে অনেক বেশি আনপেয়ার্ড ইলেকট্রন থাকার জন্য কি করে, আরো কোনো ক্রোমিয়াম মেটালের সাথে মেটাল বন্ড তৈরি করে। তাহলে মেটাল বন্ড 6টা হয়ে যাবে, এখানে মেটাল বন্ড কটা হবে 5টা। তাহলে এতগুলো মেটাল বন্ডকে থেকে যে কোনো একটা অ্যাটমকে তুলে বার করতে আমার অনেক বেশি এনার্জি দিতে লাগবে, সেটাকেই আমরা বলছি অ্যাটমাইজেশন এনথালপি। এক মোল কোনো মেটাল থেকে আমি একটা অ্যাটমকে বাইরে বার করব, 1 মোল মেটাল থেকে 1 মোল মেটাল ক্লাস্টার থেকে একটা অ্যাটমকে বাইরে বার করতে যে এনার্জিটা লাগে, দ্যাট ইজ অ্যাটমাইজেশন এনথালপি। বা বলতে পারি একটা অ্যাটমকে বাইরে বার করতে যে এনার্জিটা লাগে সেটা অ্যাটমাইজেশন এনথালপি। কেন? এত বেশি বন্ডিং এর ভেতর থাকার জন্য, মেটাল বন্ডিং এর ভেতর থাকার জন্য অনেক বেশি এনার্জি দিয়ে বার করতে হয়, তাই অ্যাটমাইজেশন এনথালপি ট্রানজিশন এলিমেন্টের বেশি হয়। এটাও আগের দিনের ক্লাসে রয়েছে, ডিটেলসে ওখানে রয়েছে, তাই এখানে আর বেশি বলবো না। আচ্ছা, পরের কোশ্চেন বলছে দেয়ার আর more frequent metal bonding in the compound of heavy transition metals 4d and 5d। মেটাল বন্ডটা কেন বেশি স্ট্রং হয়? এখানে তো মেটাল বন্ড হয় দেখলাম 3d তে, কেন যখন 4d 5d তে যাবো তখন কেন বেশি স্ট্রং হয়, আরো বেশি স্ট্রং কেন হয়? যে কোনো বন্ড স্ট্রং তখনই হবে যখন বন্ডের লেন্থ খুব ছোট হবে। বন্ডের লেন্থ কখন ছোট হয়? যখন অ্যাটমের সাইজ ছোট হয়। বন্ডের লেন্থ তখনই ছোট হবে যখন অ্যাটমেরও সাইজ ছোট হয়। অ্যাটমের সাইজ ছোট হওয়ার জন্য কি করতে হয়? এই জিনিসটা মাথায় রাখবে, শিল্ডিং এফেক্ট বা স্ক্রিনিং এফেক্ট।
সবচেয়ে বেশি ভালো শিল্ডিং এফেক্ট কে শো করে? এস টি ডি এফ। আর শিল্ডিং এফেক্ট শো করলে কি হয়? এই যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ সেটা কমে যায়। শিল্ডিং এফেক্ট যার যত বেশি তার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ তত কম। আর শিল্ডিং এফেক্ট যার যত কম, শিল্ডিং এফেক্ট যদি আমি বলি কম হচ্ছে, রেড কালার দিয়ে দেখো, যদি দেখছি শিল্ডিং এফেক্টটা যদি দেখছি কম হচ্ছে রেড কালার দিয়ে, তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি হয়ে যায়। তাহলে শিল্ডিং এফেক্ট কার কম হচ্ছে এখানে? শিল্ডিং এফেক্ট এফ অরবিটালে। এবার তুমি যখনই 4D 5D এই সিরিজে ঢুকছো, তোমার কিন্তু এফ অরবিটাল ইন্ট্রোডিউসড হয়ে যাচ্ছে আস্তে আস্তে এফ অরবিটাল ইন্ট্রোডিউসড হয়ে যাচ্ছে। এফ অরবিটাল ইন্ট্রোডিউসড হয়ে গেলে কি হবে? সাইজ ছোট হবে। সাইজ যদি ছোট হয়, এখানে এফ অরবিটাল সাইজ যদি ছোট হয়, তাহলে মেটাল মেটাল বন্ড হবে স্ট্রং। অ্যাটমের সাইজ ছোট হচ্ছে কেন? ডি অরবিটাল, সরি ডি এর আগে আছে আমার কাছে ধরো 4f তারপর 5d। তাহলে 4f শিল্ডিং এফেক্ট কি করেছে? পুর করেছে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে গেছে। তাহলে এই ধরনের মেটালগুলো তার বাইরের যে ইলেকট্রনগুলোকে আছে, এই ধরনের মেটালগুলোর যে নিউক্লিয়াস, সেন্টারে যে নিউক্লিয়াস হয়, সে তার বাইরের ইলেকট্রনকে অনেক বেশি ফোর্সে অ্যাট্রাক্ট করছে। তাই ফোর্স অফ অ্যাট্রাকশন কি হলো? বেড়ে গেল, q1 q2 বাই r স্কয়ার। ফোর্স অফ অ্যাট্রাকশন বেড়ে যাওয়া মানে রেডিয়াস তাদের কমেছে। রেডিয়াস কমেছে মানে যে বন্ড লেন্থ হয়েছে, সেই বন্ড লেন্থ গুলো অনেক ছোট হয়েছে, BL ছোট হয়েছে। বন্ড লেন্থ ছোট হলে বন্ড স্ট্রং হয়, তাই মেটাল মেটাল বন্ডটা অনেক ফ্রিকোয়েন্টলি তারা তৈরি করতে পারে। আরো একটা রিজন দিতে পারো যে এখানে শুধু ডি না, ডি এর সাথে সাথে এফ অরবিটালও ইন্ট্রোডিউস হচ্ছে, তার ভেতরেও আনপেয়ার্ড ইলেকট্রন থাকতে পারে, সেই আনপেয়ার্ড ইলেকট্রনও মেটাল মেটাল বন্ড করে। তাই জন্য মেটাল মেটাল বন্ডগুলো অনেক ফ্রিকোয়েন্টলি তারা তৈরি করে। ঠিক আছে, এটার জন্যই 4D 5D তে অনেক বেটার শো করে তারা মেটালিক বন্ডগুলো। নেক্সট কোশ্চেন, স্ক্যান্ডিয়াম 3+, ভ্যানাডিয়াম 3+, টাইটেনিয়াম 4+ আর Mn2+। কারা কালার শো করে? কালারের ওপর আগের দিন ক্লাস দেওয়া হচ্ছে 10-15 মিনিট ধরে কালারের ওপর, ভালো করে দেখবে, ওখানেই পুরো এই কোশ্চেনের অ্যান্সার দেওয়া হয়েছে। 7.19 এ তোমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে অক্সিজেন থেকে O-, এক্ষুনি একটু পর ভিডিও পেয়ে যাবে। অক্সিজেন থেকে O- এর জন্য যে ইলেকট্রন গেইন এনথালপি ভ্যালু সেটা মাইনাসে, বাট অক্সিজেন থেকে O2- এর ভ্যালুটা কেন প্লাসে হয়? খুব ইন্টারেস্টিং, এটা জয়েন্টে বেশি আসে। একটা কোশ্চেন পাওয়া গেছে যেটা এখনো আমরা আলোচনা করিনি, সেটা হচ্ছে নাইট্রোজেন আর ক্লোরিন। চলে আসে, নাইট্রোজেন আর ক্লোরিন দুজনেরই ইলেকট্রোনেগেটিভিটি প্রায় সমান, কিন্তু নাইট্রোজেন করে হাইড্রোজেন বন্ড, বাট ক্লোরিন সেই হাইড্রোজেন বন্ডটা করতে পারে না। এইটার রিজন কি আছে? আমরা যদি দেখি পিরিয়ডিক টেবিল থেকে, হাইড্রোজেন, এদিক থেকে হিলিয়াম চলে গেলাম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, তার নিচে ক্লোরিন থাকবে। তো সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভিটি শো করে ফ্লোরিন। এটা পাউলিং সিরিজ। পাউলিং সিরিজ আমরা যদি দেখি, লেফট টু রাইট ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করে 0.5 করে। ওপর থেকে নিচে যদি আমরা আসি অ্যাকর্ডিং টু পাউলিং, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি প্রথমবার 1 ইউনিট করে কমবে, তারপরের বার 0.5 ইউনিট করে কমবে। এটা সূত্র আছে, এটা জয়েন্টের খুব কাজে লাগে, এটা যদি মাথায় থাকে তোমার। তাহলে যে কোনো এলিমেন্ট রিলেটিভলি কার থেকে কে বেশি ইলেকট্রোনেগেটিভ, কে বেশি ইলেকট্রোপজিটিভ, কতটা ইলেকট্রোনেগেটিভ, কতটা পজিটিভ, কতটা ডিফারেন্স আছে, কতটা ডিফারেন্সে আয়নিক হয়, কতটা ডিফারেন্সে কোভ্যালেন্ট থাকে, সব জানা যাবে। শুধু একটা সূত্র মাথায় রাখো, লেফট থেকে রাইটে আসলে ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করবে 0.5 ইউনিট করে অ্যাকর্ডিং টু পাউলিং স্কেল। আর ওপর থেকে নিচে নামলে 0.5 করেই কমবে, বাট প্রথম ধাক্কায়, মানে যখন গ্রুপ আমাদের যে পিরিয়ড 2 থেকে যখন 3-তে নামবো, এটা 1 2 3, 2 থেকে যখন 3-তে নামবো তখন 1 ইউনিট করে কমবে, তারপরে আবার 0.5 করে কমবে। তাহলে দেখলাম কি, দুটোকে হাইলাইট করলাম, ক্লোরিনকে আর নাইট্রোজেনকে। দেখো ম্যাচ করে গেল, দুজনেরই 3.0। প্র্যাকটিক্যালি দেখলে ওরা ম্যাচ করে, শুধু যে থিওরিটিক্যালি পাউলিং দিয়ে ম্যাচ করলো তা না, প্র্যাকটিক্যালিও ম্যাচ করে। তাহলে দুজনের নেচার সেম, তাহলে তো দুজনেরই হাইড্রোজেন বন্ডিং সেম হওয়া উচিত। কিন্তু না, নাইট্রোজেন হাইড্রোজেন বন্ডিংটাকে করে ফেলে, বাট ক্লোরিন এই হাইড্রোজেন বন্ডিংটা করতে পারে না। তার জন্য আমাকে হাইড্রোজেন বন্ডিং এর কন্ডিশনসগুলো জানতে লাগবে, এইচ বন্ডিং এর কন্ডিশনস। এটা যদিও পি ব্লকের কোশ্চেন, এটা ডি ব্লকের কোশ্চেনই না, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন বন্ডিং এর কন্ডিশনস, 1 নম্বর কি ছিল? ইলেকট্রোনেগেটিভ অ্যাটম হতে হবে, যেটা দুজনই আছে। 2 নম্বর কি ছিল? লোন পেয়ার থাকতে হবে, যেটা দুজনেরই আছে, এটাও আছে এটাও আছে। 3 নম্বর, ইভেন তো ক্লোরিনের বেশি আছে, 3 নম্বর ছিল সাইজটা খুব ছোট হতে হবে।
সাইজটা যত ছোট হবে বন্ডটা তত ছোট হবে। ভালো করে দেখো, এখানেই দেখি, যদি আমি হাইড্রোজেনের সাথে ক্লোরিনের বন্ড বলি এত বড়, হাইড্রোজেনের সাথে নাইট্রোজেনের বন্ড বলি এইটুকু, তাহলে যেহেতু ক্লোরিনের সাইজ বড় তাহলে বন্ড লেন্থটাও বড় হয়েছে, সাইজ ছোট বন্ড লেন্থটা ছোট হয়েছে। বন্ড লেন্থ যেহেতু ছোট হয়েছে বন্ডটা স্ট্রং হয়েছে। ভালো করে বোঝো, সাইজ স্মল ইট মিনস বন্ড লেন্থ যেটা হবে ওর সাথে সেটা স্মল। বন্ড লেন্থ যেহেতু স্মল তাই জন্য বন্ডটা স্ট্রং, বা বলতে পারি বন্ড এনার্জি বা বন্ড ডিসোসিয়েশন এনার্জি সেটা বেশি, তাই বন্ডকে ভাঙতে বেশি শক্তি লাগে, তাই জন্য এই বন্ডটা অনেক স্ট্রং হয়ে থাকে। তাই অ্যামোনিয়া এই ধরনের বন্ডগুলো করে ফেলে। কিরকম, এই অ্যামোনিয়া আছে, এই অ্যামোনিয়া আছে, এই অ্যামোনিয়া আছে, এগুলো সব লোন পেয়ার, এগুলো সব লোন পেয়ার। তাহলে তিনটে অ্যামোনিয়া আছে এখানে। এবার এখানে নেগেটিভ পজিটিভ কি আছে, নাইট্রোজেন ডেল্টা নেগেটিভ, হাইড্রোজেন পজিটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ, আবার এটা পজিটিভ এটা নেগেটিভ। এই অবস্থায় কি হচ্ছে, এই নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, এর সাথেও হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, এর সাথেও বন্ডিং হচ্ছে, এর সাথে আরো বন্ডিং হচ্ছে। এই বন্ডিংগুলো লাস্ট করবে, স্ট্রং থাকবে, বিকজ সাইজ ছোট হলে আলটিমেটলি বন্ড এনার্জি বেশি হয়। এই জন্য এই বন্ডগুলো তৈরি হয়, হাইড্রোজেন বন্ডগুলো অনেক স্ট্রং হয়, তৈরি হয়। কিন্তু ক্লোরিনের জন্য কি হয়, সাইজটা বড়, সাইজ বড় হওয়ার জন্য এই কন্ডিশনগুলো ফুলফিল করলো না, তাই এখানে হাইড্রোজেন বন্ডিং হয় না। তাই আমাকে হাইড্রোজেন বন্ডিংয়ের সবকটা কন্ডিশন জানতে হবে। আমি যদি একটা দুটো কন্ডিশন না জানি তাহলে আমি কমপ্লিটলি অ্যান্সার দিতে পারবো না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আসা যাক। হ্যাঁ, এটা বেশ ভালো লেগেছে আমার। এই কোশ্চেনে হিন্টসের কোশ্চেন, এটা ডি ব্লকে আসার মতো কোশ্চেন, আর প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি রিলেটেড কোশ্চেন। দেখ বলছে Fe2Cr2O7 আছে একটা কম্পাউন্ড, Fe2Cr2O7, সরি Fe2Cr2O4 সরি Fe2Cr2O4 আছে। NaOH এন্ড এয়ার এর প্রেজেন্সে আমি কিছু দিলাম, জেনে রাখো, এটা জাস্ট জেনে রাখতে হবে। Fe2 এটা কিছু বোঝার কিছু নেই, এটা ইনফরমেশন জেনে রাখতে হবে, প্র্যাকটিক্যাল যারা করবে তারা জানবে। Fe2Cr2O7 এর মধ্যে অক্সিজেন আর NaOH মিশিয়ে আমি যদি হিট করি, এখানে ক্রোমিয়াম কোন অক্সিডেশন স্টেটে আছে একটু দেখে নেওয়া যাক। ক্রোমিয়াম X ধরে নিচ্ছি আমরা, আয়রন +2 অক্সিডেশন স্টেটে আছে, 2 × +2, -2 অক্সিডেশন স্টেটে আছে অক্সিজেন, 4 × -2, ওভারঅল 0। তাহলে কোন অক্সিডেশন স্টেটে এটা তো থাকলো, বের করা যায়। দুটো ক্রোমিয়াম ছিল, তাহলে 2x + 4 - 8, নাকি +4 - 8, 4 × 2 -8 Cr Fe2, 2x is equal to +4, x is equal to +2, এরকম একটা দাঁড়াচ্ছে। ক্রোমিয়াম +2 অক্সিডেশন স্টেটে দেখাচ্ছে, যেরকম ভাবে কোশ্চেন দিয়েছে দাঁড়াচ্ছে। একে অক্সিডাইজ করে দেয়, অক্সিজেন করে দিয়ে একে তৈরি করে দেয়। এখানে কি তৈরি হচ্ছে বলছে, এয়ারের প্রেজেন্সে ইয়েলো কালার কম্পাউন্ড তৈরি হয়, হ্যাঁ, যাকে অ্যাসিডিফাই করতে হবে ডাইলিউট সালফিউরিক অ্যাসিড দিয়ে। এখান থেকে তৈরি হয় Na2CrO4, সোডিয়াম ক্রোমেট তৈরি হয় এখান থেকে, সোডিয়াম ক্রোমেট জেনে রাখো, এটা +6, তাহলে +2 থেকে +6 এ চলে গেল। এই যে সোডিয়াম ক্রোমেট এর মধ্যে যদি আমি ডাইলিউট H2SO4 দিই তাহলে এটা ইয়েলো কালার, ফার্স্টে কি হলো, ইয়েলো কালার কম্পাউন্ড, এটা ইয়েলো কালার। Na2CrO4 যেটা আছে কম্পাউন্ড ক্রোমেট, এটাকে ক্রোমেট বলা হয়। সব বলে দিচ্ছি কেন ইয়েলো কালার, সব বলে দিচ্ছি। ক্রোমেট এটা ইয়েলো কালারের হয়। একে ডাইলিউট H2SO4 দিলে একটা অরেঞ্জ কালারের কম্পাউন্ড হবে। ইয়েস, কম্পাউন্ড বি, এখনো হয়নি অরেঞ্জ বলছে, কম্পাউন্ড বি হবে। সেই বি কম্পাউন্ডের মধ্যে যদি আমরা এই KCl তাহলে সি কম্পাউন্ড তৈরি হবে, সেটা অরেঞ্জ কালারের। তোমরা জানো অরেঞ্জ কালারের কম্পাউন্ডটাকে বলা হয় পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে এটা চোখ বন্ধ করে বলা যায় K2Cr2O7 হবে KCl দেওয়ার পর। তাহলে KCl দেওয়ার আগে কি ছিল, H2SO4 দিয়ে, ওটা ছিল H2Cr2O7। ঠিক আছে, ডাইক্রোমিক অ্যাসিড, এটা হচ্ছে ডাইক্রোমিক অ্যাসিড। এর ইনফরমেশন টাইপ জেনে রাখো। আমি থিওরি বলছি কেন এটা এই কালার হয়। আর এটা পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট এর কালারটা কিন্তু অরেঞ্জ হয়।
তো এটা অরেঞ্জ কালার, এটা ইয়েলো কালার। ক্রোমেট ইয়েলো, ডাইক্রোমেট কেন অরেঞ্জ কালারের সেটা একটু এক্সপ্লেন করা যাক। দেখো ক্রোমেটের যদি স্ট্রাকচার ড্র করো Na2CrO4, এই হচ্ছে Na2CrO4। কতগুলো রেজোনেন্স করে একবার চেক করে নাও। এখান থেকে রেজোনেন্স হতে পারে, এটা এদিক থেকেও আসতে পারে, এদিক থেকে, তাহলে এতগুলো চারটে অ্যাটমের মধ্যে চার্জ ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। যদি ডাইক্রোমেট ড্র করি আমরা, ডাইক্রোমেট এরকম CrO CrO O O O O O, তাহলে কি হলো, এখান থেকে এইটা এটা তিনটে, এখান থেকে যদি রেজোনেন্স করে তিনটে ছটা, তাহলে 6 বার রেজোনেটিং স্ট্রাকচার আমি ড্র করতে পারবো। এখানে 4 বার রেজোনেটিং স্ট্রাকচার ড্র করতে পারবো। এখানে 6টা অ্যাটমের মধ্যে চার্জ ঘুরে বেড়াচ্ছে, এখানে 4টে অ্যাটমের মধ্যে চার্জ ঘুরে বেড়াচ্ছে। তাহলে কোথায় বেশি স্টেবিলিটি আছে, কোথায় বেশি রেজোনেন্স আছে, কোথায় বেশি কনজুগেশনস আছে? এখানে কনজুগেশনস বেশি আছে। কনজুগেশন যেখানে বেশি হয় সেখানে কালার ইন্টেন্সিটি বেশি হয়, তাই এটা একটু ডিপ কালারের হয়, এটা অরেঞ্জ কালারের হয়। এটা কিসের নাম বললাম? ডাইক্রোমেট। দুটো ক্রোমিয়াম আছে তাই ডাইক্রোমেট। ডাইক্রোমেট অরেঞ্জ কালারের হয়। কেন হয় বুঝলে? অনেক বেশি রেজোনেন্স। ক্রোমেট এটা ইয়েলো কালারের হয়। মাথায় রাখবে, ডাইক্রোমেটের মধ্যে যদি আমি বেস ইউজ করি, OH মাইনাস ইউজ করি, তাহলেই সেটা ক্রোমেট হয়ে যাবে। এটা ডি ব্লক কেমিস্ট্রি কোশ্চেন, আমি আজকেই বলে দিচ্ছি, এর সাথে রিলেটেড আছে। আর ক্রোমেট যেটা আছে ইয়েলো কালারের, তার মধ্যে এই ক্রোমেটের মধ্যে যদি আমরা অ্যাসিড ইউজ করি H+, তাহলে সেটা ডাইক্রোমেট হয়ে যাবে অরেঞ্জ। তাহলে খুব ম্যাজিক্যাল ব্যাপার। একটা অরেঞ্জ কালারের স্পিসিসের মধ্যে আমি বেস ফেলে দিলাম, ইয়েলো হয়ে গেল, মানে ডাইক্রোমেট টু ক্রোমেট। ইয়েলোর মধ্যে যদি আমি অ্যাসিড ফেলে দিই তাহলে আবার অরেঞ্জ হয়ে যাবে, মানে ক্রোমেট টু ডাইক্রোমেট। এই রিয়াকশনটাও জানা দরকার। তার আগে আমার কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার কমপ্লিট হয়ে গেছে। আয়রনের যে ক্রোমাইট, ফেরাস আয়রনের যদি করি, ফেরাস যে ক্রোমাইট ছিল সেটার উপর দিয়ে আমি অক্সিডেশন করার পর গিয়ে আমার নর্মাল সোডিয়াম ক্রোমেট এলো, যেটা ইয়েলো কালারের। ইয়েলো বলেছে মানেই বুঝে যাবো ক্রোমেট। তার মধ্যে আমি আবার H2S উপর অ্যাপ্লাই করেছি। কেন? আমি বললাম ক্রোমেটের মধ্যে যদি, ইয়েলোর মধ্যে যদি অ্যাসিড অ্যাপ্লাই করা হয় ডাইক্রোমেট হয়ে যায়, তাই দেখো ডাইক্রোমেট হয়ে গেল বা ডাইক্রোমিক অ্যাসিড হলো, যদি অ্যাসিড আছে। দেন সল্ট দিয়ে ট্রিটমেন্ট করার পর সেটা পটাশিয়াম ডাইক্রোমেট হলো। এটা আমাদের 3 মার্কসের একটা কোশ্চেন ছিল, হয়ে গেল। এর রিলেটেড আর কি কোশ্চেন আছে একবারে দেখে নাও, এর ব্যালেন্সিংটাও দেখে নাও, আসেই কি। তাহলে ক্রোমেট আছে CrO4 2-, কারণ Na2CrO4 মানে CrO4 2-। তার মধ্যে আমি H+ দিচ্ছি, অ্যাসিড দিচ্ছি, তাহলে ওটা ডাইক্রোমেট হয়ে যাবে, মানে Cr2O7 2- হয়ে যাবে। জুম করছি আরেকবার, এখানে ব্যালেন্সিংটা করতে দেয়, ব্যালেন্সিং করতে দেয় না, ইভেন প্রোডাক্টও লিখতে দেয়। ক্রোমেট H+ দিচ্ছি, ক্রোমেট ইয়েলো কালার, H+ দিচ্ছি, ডাইক্রোমেট হবে অরেঞ্জ কালার, মানে Cr2O7 2-। Cr2O7 2- এর মধ্যে রিসাইকেল করো, আবার সাইকেল করো, বেস দাও, তাহলে আবার অরেঞ্জ থেকে ইয়েলো কালার হয়ে যাবে ক্রোমেট। তাহলে এটা ব্যালেন্সিং আমরা করছি। কটা ক্রোমিয়াম আছে লেফট হ্যান্ড সাইডে? একটা, রাইট হ্যান্ড সাইডে দুটো, তাহলে এখানে 2 তো দিতেই হবে। তাহলে কটাগুলো অক্সিজেন হয়ে গেল? 8টা। এখানে কটা আছে? 7টা। তাহলে অক্সিজেন তো বাড়াতে হবে, ওয়াটার ইউজ করো, তাহলে অক্সিজেন মিললো, কিন্তু হাইড্রোজেন কটা হয়ে গেল? 2টো, তাহলে 2 দিয়ে দাও, ব্যালেন্স হয়ে গেল। এই হচ্ছে আমাদের ইয়েলো টু অরেঞ্জ কনভার্সন, ইয়েলো টু অরেঞ্জ কনভার্সন। এবার আমার কাছে অরেঞ্জ আছে, 2টো আছে, তাহলে 2 দাও। এখানে 8টা হয়ে গেল, এখানেও 8টা আছে, তাহলে আমাকে হাইড্রোজেন তো আনতে, মিনিমাম একটা ওয়াটার তো আনতেই হবে। মিনিমাম একটা ওয়াটার আনতে গিয়ে আমাকে 2টো হাইড্রোজেন আনতে হবে, এটাও ব্যালেন্স হয়ে গেল। তাহলে অরেঞ্জ টু ইয়েলো কনভার্সন। ক্লিয়ার? মাথায় থাকে যেন, এটা কিন্তু আসবে এক্সামে, এই কোশ্চেন আসেই, ঠিক আছে। নেক্সট তোমাদের কোন কোশ্চেন আটকেছে দেখে নিই। আর কোনো কোশ্চেন নেই? 26 বলে দেওয়া হলো, 16 হয়ে গেছে। নতুন কোনো কোশ্চেন থাকলে আবার পোস্ট করো। আগামীকাল আমাদের আবার ক্লাস আছে একটা সন্ধ্যেবেলায়, সেই ক্লাসটাও তোমাদের অ্যাপে দিয়ে দেওয়া হবে, পোস্ট করতে থাকো। সোমবারে একটা ক্লাস আছে, এই 2 দিনের মধ্যে আমরা ডি ব্লক শেষ করবো। দেন